প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। করোনার এই মহামারীর ক্রান্তি লগ্নে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্য অনুযায়ী কিছু কিছু লেখাপড়ার সময় ব্যয় করছো। সেই মোতাবেক বাঙালি স্কুল থেকে আমরা অনলাইন ক্লাস পর্যালোচনা করছি। তোমাদের বিভিন্ন বিষয়ের উপরে এই ক্লাস কার্যক্রম চলছে। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসের কার্যক্রম ফলো করবে, বাড়িতে লেখাপড়া করবে এবং যেভাবে তোমাদের সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস অনুযায়ী তোমরা একটু পড়াশোনার দিকে খেয়াল নেবে। মনে রাখবে, পৃথিবীতে কোনো কিছুই থেমে থাকবে না যদি তুমি না থেমে যাও। সব কিছুই তোমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সমস্যা যেমন আছে, সমাধানও তোমাদের সামনে আছে। যা হোক, আজকে আমি দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্র, নাগরিকতা ও আইন, এই অধ্যায়ের উপরে আমি কিছু পাঠদান করব। তোমরা তোমাদের বই খুলে নাও, ষষ্ঠ অধ্যায়ের চ্যাপ্টারটা বার করো। আমি এ সম্পর্কে তোমাদের একটি ধারণা দিতে চাই। আশা করি তোমরা এই ক্লাস ফলো করবে এবং সেই মোতাবেক তোমরা অনুসরণ করলেই উপকৃত হবে। আমি বলতে চাই, রাষ্ট্র একটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই রাষ্ট্র যেমন মানুষকে তার পথ নির্দেশ করে, নাগরিক হিসেবে রাষ্ট্রের দায়িত্ব সম্পন্ন করে। তো রাষ্ট্র কিন্তু অনেকে প্রাচীনকালে ধারণা ছিল রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি। অনেকেই মনে করতো এটা ঈশ্বরের সৃষ্টি। আসলে এ সম্পর্কে মতভেদ আছে। পরবর্তীকালে এই রাষ্ট্র সংজ্ঞা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে রাষ্ট্র সবচেয়ে সার্বজনীন একটা কল্যাণকামী প্রতিষ্ঠান। এর জন্যে রাষ্ট্র নাগরিকের জীবনের যত সমস্যা এবং সমাধানের চেষ্টায় রত থাকে। মনে রাখতে হবে, রাষ্ট্র কিন্তু এমনি এমনি সৃষ্টি হয় না। রাষ্ট্র নাগরিকের মৌলিক বিষয়গুলো তারা খেয়াল করে। এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। উনি যে সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে এরকম যে স্বয়ংসম্পূর্ণ জীবনী, স্বয়ংসম্পূর্ণ কতিপয় পরিবার এবং গ্রামের সমন্বয় হচ্ছে রাষ্ট্র। স্বয়ংসম্পূর্ণ বলতে একটা নাগরিক সে সুনাগরিক হতে পারে অথবা কুনাগরিক হতে পারে। যদি কিনা ওই ব্যক্তি সুনাগরিক হয়, সে দায়িত্বশীল হবে। সে রাষ্ট্র তাকে যে সুবিধা দেবে, রাষ্ট্রকেও সে দিতে পারবে। এমনই একজন সচেতন নাগরিকই রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য হয়। তো যাই হোক, এ সম্পর্কে অধ্যাপক গার্নার একটি পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। সে সংজ্ঞাটা হচ্ছে, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে এমন একটি জনসমষ্টি যাদের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে এবং যারা বহিঃশত্রু আক্রমণ থেকে মুক্ত, যাদের একটা সরকার আছে এবং স্বভাবতই ওই নাগরিকগণ সরকারের প্রতি অনুগত। এই কথার ভিতর দিয়ে একটা যুগোপযোগী সংজ্ঞা প্রদান করেছেন রাষ্ট্রবিজ্ঞানী গার্নার এবং এটাই সমসাময়িক কালে উল্লেখযোগ্য সংজ্ঞা হিসেবে পরিচিতি লাভ করেছে। যা হোক, আমি মনে করি এই কথার ভিতর দিয়ে রাষ্ট্র কি, আসলে রাষ্ট্র কি ধারণা, এই বিষয়গুলো তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এখন আসি রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান মূলত 4 প্রকার। একটা রাষ্ট্র হতে হলে তার 4টি উপাদান থাকে। প্রথমত তার একটা জনসমষ্টি থাকবে, দ্বিতীয়ত তার একটা ভূখণ্ড থাকবে, তৃতীয়ত সেখানে একটা সরকার থাকবে যে সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, এবং সর্বোপরি সবচেয়ে উল্লেখযোগ্য যে উপাদান সেটা হচ্ছে সার্বভৌমত্ব। এখন আমি প্রত্যেকটা পয়েন্ট একটু সুন্দর করে অল্প কথায় তোমাদেরকে ধারণা দিচ্ছি, তোমরা বই থেকে মিলিয়ে নাও।
প্রথমে আসি জনসমষ্টি, ভূখণ্ড নাকি জনসমষ্টি। একটা রাষ্ট্রের অন্যতম উপাদান হচ্ছে জনসমষ্টি। সেই রাষ্ট্রের কত জনসমষ্টি হবে, কত জনসংখ্যা হবে, সেটা কিন্তু নিরূপণের বিষয় নয়। সেই রাষ্ট্র কতটুকু, কত পরিমাণ লোক সংখ্যা, সেটাও দরকার নাই। যেমন ভারত এবং আমেরিকা, রাশিয়া, তাদের অনেক জনসংখ্যা, সেটাও একটা রাষ্ট্র। অপরদিকে স্যান মেরিনো ও মোনাকো, এদের লোক সংখ্যা অনলি 33,225 জন, আর মেরিনোর জনসংখ্যা হচ্ছে 38,000। যেখানে রাশিয়ার জনসংখ্যা, ভারতের জনসংখ্যা 100 কোটি, আর এদের জনসংখ্যা হচ্ছে মাত্র 33,000, আর একটা হচ্ছে 38,000। তাহলে বোঝা গেল যে জনসমষ্টি দিয়ে রাষ্ট্র পরিমাপ করা যায় না। সে যত জনসংখ্যাই থাক সেটাও রাষ্ট্র, আবার জনসংখ্যা কম থাকলেও সেটাও রাষ্ট্র। এখন আসি দ্বিতীয় পয়েন্ট, নির্দিষ্ট ভূখণ্ড। অবশ্যই একটা রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। সেই ভূখণ্ডের অধিবাসী হবে সেখানকার সমুদ্র সীমা, জলসীমা, আকাশ সীমা, স্থলভাগ, এই টোটাল বিস্তৃত ভূখণ্ডটা হচ্ছে একটা রাষ্ট্রের উপাদান। এখন এখানে বলতে গিয়ে দেখা যায় যে একটা ভূখণ্ড, রাশিয়াও একটা বিশাল ভূখণ্ড, সেটাও যেমন একটা রাষ্ট্র। সুইজারল্যান্ড, তার যে ভূখণ্ড আছে অত্যন্ত সীমিত আকারে, সীমিত পরিসরে। ব্রুনাই, হ্যাঁ, এই সমস্ত, দারুসালাম, এগুলো কিন্তু রাষ্ট্র। অর্থাৎ সীমানা দিয়ে কখনো রাষ্ট্র পরিমাপ করা যাবে না। এখানে মূলত 4টি উপাদান যে দেশে থাকবে সেটাই মুখ্যত রাষ্ট্র বলে পরিগণিত হবে। এখন আসি 3 নম্বর পয়েন্ট, সরকার। একটা রাষ্ট্রের একটা সরকার থাকবে, যে সরকার হবে নির্বাচিত। সেই সরকারের অধীনে থাকবে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এবং সেই সমস্ত বিভাগ সুচারুভাবে, দায়িত্ব সম্পূর্ণভাবে কাজ পরিচালনা করবে, নাগরিকের কল্যাণ সাধনে ব্যস্ত থাকবে। সেই কল্যাণ সাধনে যে সমস্ত রাষ্ট্র সরকার পরিচালিত হবে সেটাই হবে রাষ্ট্রের 3 নম্বর পয়েন্ট, সরকার। যদি কিনা সেই সরকার জনগণের কল্যাণার্থে, মঙ্গলার্থে পরিচালিত হয়, তাহলে সেটাকে রাষ্ট্রের অন্যতম উপাদান হিসেবে স্বীকৃতি লাভ করবে। সর্বশেষ পয়েন্ট হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব 4টি উপাদানের ভিতরে সবচেয়ে অন্যতম উপাদান, কারণ 3টি উপাদান আছে, জনসমষ্টি আছে, সরকার আছে, ভূখণ্ড আছে, কিন্তু সার্বভৌমত্ব নাই। তাহলে সেটাকে আমরা রাষ্ট্র হিসেবে অভিহিত করতে পারবো না। এর কারণ হচ্ছে সার্বভৌমত্ব ওইটাই যে সে তার পূর্ণতা পায়, সর্বময় ক্ষমতার অধিকারী হয়। একটা দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দল অথবা চতুর্দিকে বিভিন্ন রাষ্ট্র পরিবেশিত আছে, তারা যে কোনো সময় এই রাষ্ট্রকে গ্রাস করে তার সার্বভৌমত্ব বিনাশ করতে পারে। যখন দেখা যাবে ওই দেশের রাষ্ট্রপ্রধান এই সার্বভৌমত্ব অটুট রাখার ক্ষেত্রে একটা শক্তিশালী ভূমিকা পালন করছে, তখন বুঝতে হবে তার রাষ্ট্রের উপাদান স্বয়ংক্রিয়ভাবে উজ্জ্বল, তখনই সেটা রাষ্ট্র বলে পরিগণিত হবে। বন্ধুগণ, আমি কি তোমাদেরকে এই রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের ধারণা ক্লিয়ার করতে পারছি? আমি যতটুকু বলছি এর থেকে আরও ব্যাপকভাবে বলা যেত। আমি এখন আরেকটি পয়েন্টের দিকে নিক্ষেপ করব। তার আগে তোমাদের বলে রাখছি, তোমাদের স্কুলে যে ডায়েরি আমরা দিয়েছি সেই ডায়েরির ভিতরে প্রত্যেকটা শিক্ষকের নাম
নাম্বার সম্বলিত, নাম সম্বলিত একটা ডায়েরি আছে। তোমরা সেই ডায়েরি থেকে ওই সমস্ত শিক্ষকের নাম্বারে ফোন করবে। যদি তোমাদের ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা তোমার মনে হয়, হ্যাঁ, আমাকে সহ ওই সমস্ত শিক্ষকদের কাছে ফোন করে জেনে নেবে, বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। এখন আসি সর্বশেষ পয়েন্ট, রাষ্ট্রের কার্যবলী। রাষ্ট্রের কার্যবলী আমরা বিশ্লেষকদের মতে দু ধরনের, একটা হচ্ছে নিয়ন্ত্রণমূলক আর একটা হচ্ছে কল্যাণমূলক। বিশ্লেষকরা এই হিসেবে অভিহিত করেছেন। কিন্তু মোটামুটিভাবে আমরা রাষ্ট্রকে দুই ভাগে ভাগ করে থাকি, রাষ্ট্রের কার্যবলীকে। একটা হচ্ছে অপরিহার্য কার্যাবলী আর একটা হচ্ছে কল্যাণমুখী কার্যাবলী, অর্থাৎ ঐচ্ছিক কার্যাবলী, অপরিহার্য কার্যাবলী এবং মুখ্য কার্যাবলী। আর একটা হচ্ছে কল্যাণমূলক কার্যাবলী, ঐচ্ছিক কার্যাবলী। তাই অপরিহার্য কার্যাবলী প্রথমে বলতে হয়, একটা রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট রাখার ক্ষেত্রে যে ভূমিকা সরকার রাখে এবং রাখার সক্ষমতা অর্জন করে, সেটাই রাষ্ট্রের মুখ্য কার্যবলী। এছাড়া ওর সাথে আরেকটা পয়েন্ট তোমাকে যোগ করতে হবে, আরেকটা যোগ করতে হবে, সেটা হচ্ছে যে জনগণের কল্যাণার্থে যে সমস্ত পদক্ষেপ দরকার, সেই দায়িত্ব যথাযথভাবে যদি কোনো রাষ্ট্র পালন করে, তাহলে সেটাকে আমরা অপরিহার্য কার্যবলী হিসেবে অভিহিত করতে পারি। আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণের মৌলিক সুবিধা প্রদান করা, বিভিন্ন প্রকারের আইন অমান্যকারীদের শাস্তি বিধান করা, এই বিষয়গুলো যে রাষ্ট্র অটুট রাখতে সক্ষম হয়, তাহলে সেটাকে আমরা ইতিবাচক দিয়ে সেই সরকারকে আমরা ভালো সরকার হিসেবে অভিহিত করতে পারি। এই গেল স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা। আরও একটু কাজ আছে অপরিহার্য কার্যবলীর ভিতরে, আইন প্রণয়ন করা। জনগণের কল্যাণার্থে যে সরকার আইন প্রণয়ন করে এবং তা বাস্তবায়ন করার জন্য শাসন বিভাগকে ব্যস্ত রাখে, সেটাকে, এই কাজটা হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কার্যবলীর অন্তর্ভুক্ত। জনগণের দৈনন্দিন কাজ সুচারুভাবে সম্পাদন করার জন্য যা যা করা দরকার, সরকার সেটা করতে বদ্ধপরিকর। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, অর্থ সম্পদের সুষ্ঠু বন্টন ব্যবস্থা নিশ্চিত করা, এগুলো হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কাজ। কোনো সরকারই যদি এই সমস্ত কাজ উপেক্ষা করে, কোনো রকম দৃষ্টি অন্যদিকে নিক্ষেপ করে, তাহলে সেই সরকারকে আমরা ভালো সরকার বা উত্তম সরকার হিসেবে মনে করতে পারি না। সব কিছুর ভিতরে ওই সরকারের সূক্ষ্ম দৃষ্টি থাকবে। তাহলে আমি কি বললাম? দেশকে অখণ্ডতা রক্ষা করা, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধীদের শাস্তি বিধান করা, হ্যাঁ, তারপরে অর্থ ব্যবস্থা সুচারুভাবে পরিচালনা করা, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এই বিষয়গুলো যদি কোনো সরকার সুন্দরভাবে দিক নির্দেশনা দিতে পারে, সেই মতো কাজ করতে পারে, তাহলে সেটাকে আমরা উত্তম সরকার হিসেবে অভিহিত করতে পারি। এবারে এসব কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ। আগেরগুলো হচ্ছে মুখ্য কাজ, অপরিহার্য কাজ, অর্থাৎ যে কাজ ছাড়া একটা সরকার দেশের অস্তিত্ব বিনাশ হতে পারে, এগুলো অবশ্যই করতে হবে। আর গৌণ কাজ অর্থাৎ ঐচ্ছিক কাজ, সরকার যদি কল্যাণমুখী সরকার হয়, তাহলে অবশ্যই সেই বিষয়গুলো দৃষ্টি করবে এবং সে জনপ্রিয় সরকার হিসেবে অভিহিত করবে। তার প্রথম কাজ কি? জনগণের শিক্ষিত করে তোলা, শিক্ষা দানের জন্য, শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তনের জন্য, জনগণের দোরগোড়ায় পড়ে যাওয়ার জন্য যা কিছু দরকার। আমাদের দেশে শুধু প্রাথমিক শিক্ষক, সেকেন্ডারি শিক্ষক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা আছে তা কিন্তু নয়। এখানে আরও
বিভিন্ন প্রকার শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে এবং সরকারের অনুমোদন সাপেক্ষে আছে। বিষয়টা তা না। এই বিষয়গুলো দেখভাল করার জন্য জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছে কিনা, এই বিষয়গুলো জনগণের দোরগোড়ায় পৌঁছাচ্ছে কিনা, এই বিষয়গুলো তারা দক্ষতার সাথে পরিচালনা করবে। দ্বিতীয় নম্বর আছে যে যেমন মাতৃমঙ্গল, শিশু চিকিৎসালয়, দাতব্য চিকিৎসালয়, এই বিষয়গুলোও কিন্তু সরকারের একটা পার্ট, ঐচ্ছিক কাজ। এই কাজগুলো সরকার অত্যন্ত দক্ষতার সাথে করবে, এটা আমরা ধরে নিতে পারি। যদি দক্ষতার ঘাটতি থাকে তাহলে সেই সরকার খুব স্বল্প সময়ের জন্যে তার ক্ষতি হবে, তার সামনের দিনগুলো ভঙ্গুর হয়ে যাবে। তারপর আছে বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ, বাল্যবিবাহ, বিধবা বিবাহ, অ্যাসিড নিক্ষেপ, তারপরে এই বিষয়গুলো একটা দক্ষ সরকার দেখাশুনো করবে। যদি জনগণের খেদমতে এইগুলো পরিচালিত হয়, এই কল্যাণমুখী কাজগুলো যদি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে, তাহলে সে কল্যাণমুখী সরকার হিসেবে অভিহিত হবে। তাদের সার, কীটনাশক, ওষুধ, তারপরে দুর্গত মানুষের জন্য সেবা পৌঁছে দেওয়া, এই যে করোনাকালীন যে পরিস্থিতি দেশে তৈরি হয়েছে বিভিন্ন দেশে, এখানে কিন্তু কোনো সরকার বসে নেই। তাদের সমস্ত বাহিনীকে, প্রতিরক্ষা বাহিনী পর্যন্ত আমাদের দেশে নিয়োগ করা হয়েছে। কী জন্য করা হয়েছে? যে কোনো কারণেই, অবহেলায়, অসচেতনতায় কোনো ক্রমেও যেন কোনো জনগণের প্রাণঘাতী না ঘটে। মূলত এটা হচ্ছে কল্যাণকামী সরকারের অন্যতম দৃষ্টিভঙ্গি। যে সরকার এই দৃষ্টিভঙ্গি যত বেশি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে, সে সরকার তত সার্থক সরকার এবং তার মেয়াদ অন্তে সে আবারও পুনরায় সরকার গঠন করার সক্ষমতা অর্জন করবে। এছাড়া আছে রাস্তাঘাট নির্মাণ, অবকাঠামো, বিভিন্ন প্রকার অবকাঠামো, সেতু, রেলপথ, সড়কপথ, বিভিন্ন রকমের কাজ, এগুলো কল্যাণমুখী সরকার করে থাকে। জনগণের ঐক্য সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকে, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তার গতিবৃদ্ধি করে থাকে। রাষ্ট্রের শুধু বললে হবে না যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, এটাও তেমন সরকারের দায়িত্ব। জনগণের কল্যাণে সরকারকে যথেষ্ট দায়িত্বশীল হতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা সরকার তাকে বিভিন্ন প্রকার কার্যাবলী নিয়ে তাকে চলতে হয়। এর জন্যে তার বিভিন্ন বাহিনী আছে, আইন বিভাগ আছে, শাসন বিভাগ আছে, বাংলাদেশে 64 জেলা আছে, জেলা প্রশাসক আছে। সমস্ত বাহিনীকে একটা সুচারুভাবে যারা কাজগুলো পরিচালনা করতে পারে, সেই সরকার হচ্ছে সার্থক সরকার। তাহলে বন্ধুগণ, আমি যে পাঠ আজকে দিলাম সেটা হচ্ছে রাষ্ট্র কি, রাষ্ট্র সম্পর্কে পরিপূর্ণ ধারণা তোমাদেরকে দিলাম। এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞা আমি এখানে কিছু কথা উল্লেখ করেছি। রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল, গার্নার, তারপরে রাষ্ট্রের উপাদান নিয়ে আলোচনা করেছি, রাষ্ট্রের কার্যবলী নিয়ে আলোচনা করেছি। কার্যবলীর কথা বলতে যে আমরা অনেক কার্যবলী এখানে তুলে ধরেছি। তোমরা এই রাষ্ট্র উপরে তোমরা সৃজনশীল, বিভিন্ন প্রকার সৃজনশীল প্রশ্ন হবে। আমি আশা করব যেখান থেকে তোমার প্রশ্ন হোক না কেন, তুমি যদি 3টে বিষয় দৃষ্টি আরোপ করো, রাষ্ট্র ধারণা, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের কার্যাবলী, এই 3টি ধারণা যদি তোমার পরিপূর্ণ ধারণা থাকে, সৃজনশীল প্রশ্ন যেখান থেকে হোক তোমাকে কোনো রকম আটকাতে পারবে না। আমি তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সামনের যে সেপ্টেম্বর আসছে, আগামীকাল থেকে, আগামী 1 তারিখ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কিছু পরিকল্পনা তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা ক্লাস টিচারের ফোন পাওয়া মাত্রই চলে আসবে এবং সাবজেক্টের টিচারের সাথে দেখা করবে। প্রতি সপ্তাহে তোমাদের একটা করে আমরা মূল্যায়ন পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। সবাইকে
সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ কামনা করে তোমাদের দীর্ঘায়ু কামনাকে আমি আমার প্রার্থনা শেষ করলাম। আল্লাহ হাফেজ।